اصلا نمیشه باورم که دیگه نیستی بینمون ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির কফিন উন্মোচন, তেহরানে জড়ো হাজারো মানুষ। মিনাবে ১৫০ শতাধিক শিশু হত্যার দায় নেয়নি যুক্তরাষ্ট্র। চুক্তির পরও উত্তেজনা না থামায় লেবানন ও ইসরায়েলের সেনা মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। গৃহযুদ্ধের সংখ্যায় লেবাননের স্পিকার। পরপর ২ রাতে ভয়াবহ হামলায় কাঁপল ইউক্রেন। শতাধিক ক্ষেপণাস্ত্র, ৫ শতাধিক ড্রোনের আঘাতে নিহত ৪০। সহযোগিতা চান জেলেনস্কি। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। পুরো খবর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন উন্মোচন করা হয়েছে। ১২৬ দিনের মাথায় বিপ্লবী এই নেতার কফিন দেখল দেশটির জনতা। কফিন উন্মোচনকে ঘিরে তেহরানের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। শোকাহত মানুষ নানা স্লোগান দিতে থাকেন। আগামীকাল শনিবার থেকে তেহরানে তার জানাজা ও শোকযাত্রা শুরু হবে। তেহরান সহ কোম, মাশহাদ ও প্রতিবেশী ইরাকেও হবে জানাজা। বিশেষ জানাজা শেষে আগামী ৯ জুলাই নিজের শহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। একই হামলায় নিহত হন খামেনির স্ত্রী, পুত্রবধূ সহ কয়েকজন। তাদের মরদেহ উন্মোচন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির হামলায় আহত হয়েও বাবার মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্বে আসে ছেলে মুজতবা খামেনির ওপর। এই জানাজায় ইমামতি করতে চেয়েছিলেন তিনি, তবে চরম নিরাপত্তার ঝুঁকির কারণে দেশের নিরাপত্তা কর্মকর্তারা তাকে জনসম্মুখে আসতে নিষেধ করেছেন। ফলে তিনি ইমামতি করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে হামলার পরই ইরানের মিনাব প্রদেশের স্কুলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলায় মারা যায় ১২০ জন শিশু সহ ১৬৮ জন। এই হামলার ১২০ দিন পেরিয়ে গেলেও এর কারণ এখনও প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। শিশু হত্যার এই ঘটনার কোনো দায় নেয়নি পেন্টাগন। এ ঘটনায় পেন্টাগন একটি তদন্ত রিপোর্ট জমা দিলেও সেটি প্রকাশ করা হয়নি। সবচেয়ে অবাক করার বিষয় হলো প্রেসিডেন্ট ট্রাম্প এখনও জানেন না এই হামলার দায় কার। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বাসভবনে হামলা হয়। একই সময় তেহরানের বিভিন্ন এলাকায় একযোগে বিমান হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সকাল প্রায় ৯টা ৪০ তেহরান সহ দেশটির অন্তত ৫টি প্রদেশে একযোগে হামলা শুরু হয়। সকাল ১০টা ১৫ রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে দেশব্যাপী স্কুল বন্ধের ঘোষণা আসে। ঠিক তখনই মিনাবের শিশুদেরও বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্কুলটির শিক্ষকরা। ক্লাস বন্ধ করে তারা যখন সেই প্রস্তুতি নিচ্ছেন, তখনই স্কুলটির ওপর নেমে আসে একের পর এক মিসাইল। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। মাটির সাথে মিশে যায় স্কুল কমপ্লেক্সের ৫টি ভবন। হামলার পরেই উদ্ধার তৎপরতায় যোগ দেওয়া কর্মীরা বার্তা সংস্থা এপিকে জানান, ধসে পড়া ভবন থেকে তখনও বিস্ফোরণের ধোঁয়া উঠছিল। পুরো এলাকা জুড়ে শিশুদের বিচ্ছিন্ন হাত পা, পুড়ে যাওয়া দেহ ও দেহাংশ ছড়িয়েছিল। ধ্বংসস্তূপে ছড়ানো ছিল শিশুদের ব্যাগ, আঁকা ছবি, রং পেন্সিল ও খাতা। সেই ঘটনাস্থলে সেদিন কোনো জীবিত মানুষের সন্ধান পাননি উদ্ধারকর্মীরা। হাসপাতালে চিকিৎসকেরা অন্তত ১০৮টি শিশুর মৃতদেহ গণনা করেন। পরে নিহতের সংখ্যা দাঁড়ায় ১২০ শিশুসহ মোট ১৬৮ জন। ইরানের সন্তানহারা বাবা মায়েরা আজও জানেন না কেন তাদের নিষ্পাপ বাচ্চাদের হত্যা করা হলো। স্কুলটির অবস্থান ছিল মিনাব প্রদেশের বিপ্লবী গার্ড ঘাঁটির পাশে। একসময় স্কুলটি সেই ঘাঁটির অংশ ছিল। ১ দশক আগে সেটি স্কুলে পরিণত করা হয়। হামলার পর যুক্তরাষ্ট্রের দাবি, স্কুল নয়, তারা একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। এই ঘটনায় পেন্টাগন একটি তদন্ত কমিটি করলেও
তার রিপোর্ট প্রকাশ করা হয়নি। পেন্টাগন বলছে উপযুক্ত সময় এলে রিপোর্ট প্রকাশ করা হবে। ট্রাম্প দাবি করেছেন তিনি পেন্টাগনের প্রতিবেদন পড়েননি এবং এই হামলায় যুক্তরাষ্ট্রের অপরাধের কোনো প্রমাণও তিনি পাননি। এই ঘটনায় সত্য প্রকাশ ও পূর্ণ স্বচ্ছতার দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। ইশতিয়াক হুসেইন, স্টার নিউজ। ইসরায়েলের সাথে চুক্তির পরও লেবানন ঘিরে উত্তেজনা থামছে না। দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে উত্তেজনা ঠেকাতে দুই দেশে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে লেবানন সীমান্তে মোতায়েন হবে মার্কিন বাহিনী। গত সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তিকে দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি বলে দাবি করেছিল ওয়াশিংটন। তবে চুক্তির পরে নতুন করে হামলা চালায় ইসরায়েল। লেবাননের দখল করা কথিত নিরাপত্তা জোন পরিদর্শন করেন নেতানিয়াহু। লেবাননের পার্লামেন্ট স্পিকার দাবি করেছেন এই চুক্তি লেবাননের অধিকার সুরক্ষা করতে ব্যর্থ হয়েছে। দেশটির সংসদ এই চুক্তি অনুমোদন করবে না, ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবানন। কিন্তু এই চুক্তিকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে লেবাননের রাজনীতি। লেবাননের সার্বভৌমত্বকে উপেক্ষা ও ইসরায়েলকে দায়মুক্তি দেওয়ার এই চুক্তিকে ঘিরে দেশে গৃহযুদ্ধের সংখ্যা দেখছেন দেশটির স্পিকার নাবিহ বেরি। তিনি প্রতিজ্ঞা করেছেন গৃহযুদ্ধ এড়াতে তিনি এই চুক্তি সংসদে পাশ হতে দেবেন না। কিন্তু আসলে কোন চুক্তি ঘিরে এই বিতর্ক, সেটি দেখুন। যুক্তরাষ্ট্র, লেবানন ও ইসরায়েল গত সপ্তাহের ত্রিপক্ষীয় চুক্তির পর এবার নতুন সংকটে লেবানন। সরকারের সমালোচনায় মুখর দেশটির রাজনৈতিক নেতা থেকে শুরু করে সব পক্ষ। চুক্তিতে ইসরায়েলের উপর লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। উল্টো ওয়াশিংটনের নিয়ন্ত্রণে একটি সামরিক সমন্বয় গোষ্ঠী গঠনের মাধ্যমে লেবাননের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলা হয়েছে। চুক্তিতে লেবাননের সেনাবাহিনীকে হিজবুল্লাহর মতো অভিজ্ঞ একটি গোষ্ঠীকে নিরস্ত্র করতে বাধ্য করা হচ্ছে। সেই সাথে লেবাননে যুদ্ধপরাধে জড়িত ইসরায়েলি সেনা ও জেনারেলদের দায়মুক্তি দেয়া হয়েছে। অথচ 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত লেবাননে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অন্তত 8,000 মানুষ নিহত হয়েছে। তাই চুক্তির পর বৈরুতে রাস্তায় বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। এই চুক্তিকে ঘিরে দেশে গৃহযুদ্ধের সংখ্যা দেখছেন দেশটির স্পিকার নাবিহ বেরি। তিনি প্রতিজ্ঞা করেছেন সম্ভাব্য গৃহযুদ্ধ এড়াতে তিনি এই চুক্তি সংসদে পাশ হতে দেবেন না। যারা এই চুক্তি তৈরি করেছে তারা দেশে একটি গৃহবিবাদ তৈরি করতে চায়, কিন্তু আমি তা চাই না। আমি এই পরিস্থিতির অবসানে চাপ দিচ্ছি। আমরা পুরো অঞ্চলের মানুষ মার্কিন প্রশাসনের ভেতর রশি টানাটানির খেসারত দিতে পারি না। বলা হচ্ছে ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তির অন্তরালে ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের তৎপরতা, আর লেবাননের সঙ্গে চুক্তির অন্তরালে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সেই অলীক ধারণায় বিশ্বাসী যে হিজবুল্লাহ লেবাননের কেউ নয়, তারা কেবলই ইরানের হাতিয়ার। অথচ লেবাননের শিয়া জনগোষ্ঠীর প্রায় প্রতিটি নাগরিক রাজনৈতিকভাবে হিজবুল্লাহর আদর্শে বিশ্বাসী। ফলে হিজবুল্লাহকে নিরস্ত্র করার নামে লেবাননে মূলত গৃহযুদ্ধের বীজই বপন করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্বভাবতই এই চুক্তিতে উচ্ছ্বাসিত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি রীতিমতো দক্ষিণ লেবাননের ইসরায়েল নিয়ন্ত্রিত অংশে সফর করে সেখান থেকে সেনা সরিয়ে না নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানে ব্যর্থ নেতানিয়াহু এখন লেবাননে বিজয় উদযাপন করতে চাইছেন। ইশতিয়াক হুসেইন, স্টার নিউজ। হাজারতম দিন পেরোলো গাজা যুদ্ধ। 8 মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো বদলায়নি উপত্যকার মানুষের জীবন। এখনও তাদের প্রতি মুহূর্তে তাড়া করে ফেরে অনাহার, মৃত্যু আর অনিশ্চয়তা। 7 অক্টোবর যুদ্ধ শুরুর 1000তম দিন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণহানি 73,000 ছাড়িয়েছে। গাজা পুনর্গঠনের প্রতিষ্ঠিত ট্রাম্পের বোর্ড অফ পিস এখনও স্থবির। এ বিষয়ে বিশ্লেষকদের মত, গাজায় শান্তি ফিরতে এখনও অনেক সময় বাকি। যুদ্ধবিরতির পরও গাজার অর্ধেকের বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েল। এমনকি অঞ্চলটির 70% নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনার কথাও জানিয়েছে তেল আবিব। হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আটকে আছে আলোচনার টেবিলে। সবকিছু মিলিয়ে 20 লাখের বেশি ফিলিস্তিনির ভবিষ্যৎ এখনও চরম অনিশ্চয়তায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সামান্য লক্ষণ ফিরিয়ে আনতেও আরও অনেক কিছু করতে হবে, কিন্তু আমরা
এখনও সেই অবস্থান থেকে অনেক দূরে আছি। যুদ্ধবিরতির পর বড় ধরনের হামলা কমলেও থামেনি মৃত্যু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন 1053 জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত আরও 3500-এর বেশি। 7 অক্টোবর 2023 যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকায় প্রাণহানি 73,000 ছাড়িয়েছে। গাজায় কোনো স্থান নিরাপদ নয়, যেদিকেই যাবেন হামলা, মরদেহ। যুদ্ধ থামেনি, প্রতিদিন বিমান হামলা চালায়, মানুষ মারে। ধ্বংসস্তূপে পরিণত গাজায় এখনও মানবিক সংকট ভয়াবহ। জাতিসংঘ বলছে বহু হাসপাতাল অকার্যকর অবস্থায় রয়েছে, ত্রাণ সহায়তা প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। প্রতিদিন নতুন হামলার আশঙ্কা আর অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছেন সাধারণ মানুষ। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত বোর্ড অব পিস কার্যত স্থবির। হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে অচলাবস্থার কারণে গাজার ভবিষ্যৎ প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং পুনর্গঠন পরিকল্পনা এগোচ্ছে না। এদিকে এই 1000 দিনে গাজার যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানন, ইয়েমেন, এমনকি ইরানেও। যুদ্ধের 1000 দিন পেরোনোর পর এই ইস্যুতে বিভক্ত ইসরায়েলি সমাজও। সাম্প্রতিক জরিপ অনুযায়ী 60% বেশি ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনে আর প্রার্থী হওয়া উচিত নয়। ইফফাতিরা, স্টার নিউজ। 2023 সালে ইসরায়েলের হামাসের হামলার 1000তম দিন পূর্তি উপলক্ষে জেরুজালেমে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। ওই হামলার ঘটনা তদন্তে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিও জানান তারা। ইসরায়েলের সংসদ নেসেটের বাইরে বিক্ষোভকারীরা ঢোল বাজিয়ে ও স্লোগান দিয়ে প্রতিবাদ করেন। বিক্ষোভকারীরা গাজায় বন্দী অবস্থায় নিহত ইসরায়েলি জিম্মিদের ছবি প্রদর্শন করেন। বিক্ষোভকারী একটি বড় বক্স বহন করেন, যাতে লেখা ছিল 1000 ডেজ অফ শিবা, যার অর্থ হলো শোকের সহস্র দিন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। বিক্ষোভের স্থানটি ছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে, তবে তখন তিনি বাসভবনে ছিলেন না। 7 অক্টোবরের হামলায় প্রায় 1200 ইসরায়েলিকে হত্যা করে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। এ সময় 150 জন ইহুদিকে অপহরণ করা হয়। গাজা শান্তি চুক্তির পর যাদের সবাইকে মুক্তি দেয় হামাস। আজ 7 অক্টোবরের হত্যাযজ্ঞের সহস্র দিন পূর্ণ হয়েছে, কিন্তু কেউই বাস্তবে কোনো দায়িত্ব নিচ্ছে না। আমরা হৃদয় ভাঙা এবং আতঙ্কিত। আমরা এখানে এসেছি দাবি করতে যে কেউ সরকার, যে কেউ দায়িত্ব নিক, যাতে আমরা সবকিছু আবার ভালোভাবে করতে পারি এবং আমরা আবারও শ্বাস নিতে পারি। আমরা ইসরায়েল সরকারের কাছে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি, যাতে জানা যায় কি ঘটেছিল এবং কোন নীতিগুলো এই ভয়াবহ ট্র্যাজেডি 7 অক্টোবরের হত্যাযজ্ঞের দিকে নিয়ে গিয়েছিল। আমরা ইসরায়েল সরকারের কাছে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি, যাতে জানা যায় কি ঘটেছিল এবং কোন নীতিগুলো এই ভয়াবহ ট্র্যাজেডির দিকে 7 অক্টোবরের হত্যাযজ্ঞের দিকে নিয়ে গিয়েছিল। গাজা ইসরায়েলের গণহত্যা নিয়ে বিজেপি সরকারের অবস্থানের তুমুল সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া লিখেছেন, গাজায় মানবিক বিপর্যয়ের মুখেও মোদী সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফিলিস্তিন প্রশ্নে ভারতের ঐতিহাসিক অবস্থান থেকে নয়াদিল্লি সরে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন সোনিয়া গান্ধী। গাজা ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের পরও নিশ্চুপ ভারত। ইসরায়েলের নিন্দার বদলে বিভিন্ন সময়ে দেশটির প্রতি নয়াদিল্লির কূটনৈতিক সমর্থন ও ঘনিষ্ঠতাই বেশি চোখে পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে মোদী সরকারের পররাষ্ট্রনীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সোনিয়া। গাজা গণহত্যার তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন করে জাতিসংঘ। এই কমিশনের প্রধান ছিলেন ভারতের সাবেক প্রধান বিচারপতি এস মুরলীধর। ওই প্রতিবেদনের উল্লেখ করে গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়, বেসামরিক মানুষের দুর্ভোগ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরেন সোনিয়া। বলেন, ইসরায়েলের বর্বরতার অকাট্য প্রমাণ থাকার পরও বর্তমানে ভারতের নীরবতা দেশটির দীর্ঘদিনের নীতিকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্বের বহু দেশ গাজা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছে। ইউরোপ আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিপক্ষে আইনি পদক্ষেপকে সমর্থন করছে।
পাকিস্তান প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, সন্ত্রাসীদের মদদ দেওয়া সত্ত্বেও কেবল ইরান প্রশ্নে ইসলামাবাদ আজ নিজেদের বিশ্বমঞ্চে নিয়ে গেছে। অথচ এই অবস্থানটি নিতে পারত ভারত। তার ভাষায়, ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দীর্ঘদিন সোচ্চার থাকা ভারত আজ তার ঐতিহ্য হারিয়েছে। গাজায় নিহত শিশুদের প্রসঙ্গ টেনে সোনিয়া লিখেছেন, মানবিক বিপর্যয়ের এই ঘটনাগুলো সম্পর্কে ভারতীয় জনগণের জানার অধিকার আছে, কিন্তু সরকার এ বিষয়ে নীরব। ভারতের ঐতিহাসিক ও নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে আরও স্পষ্ট ও সক্রিয় ভূমিকা নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ইফাতিরা, স্টার নিউজ। কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা রাজ্যে ভ্রমণে যান তিনি। উচ্ছ্বসিত ট্রাম্প বলেন, প্রথমবার বিমানটিতে ভ্রমণ করতে পেরে তিনি খুবই উত্তেজিত। কিন্তু বিতর্ক বেঁধেছে ট্রাম্পের একটি মন্তব্যে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না, অথচ বিমানটি তৈরি করেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাতভর চলা রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন। কিয়েভকে লক্ষ্য করে অন্তত 70টি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। হামলায় ব্যবহার করা হয়েছে 5 শতাধিক ড্রোন। হামলার খবর পেয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিস্ফোরণে আমার বাড়ির দরজা উড়ে যায়। আমরা পার্কিং গ্যারেজে আশ্রয় নিয়েছিলাম। বিস্ফোরণের পর বাইরে এসে দেখি সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। হামলার আশঙ্কায় রাতেই ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েকদিন আগেই যুদ্ধবন্ধে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্রেমলিন। এর মধ্যেই এমন ভয়াবহ হামলা। শহরের 20টিরও বেশি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবাসিক ভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাম্বুলেন্স স্টেশন, গবেষণা প্রতিষ্ঠান, হোটেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায়। এই অস্ত্রই কেবল মানুষের জীবন বাঁচাতে পারে। শুধু কিয়েভ নয়, খার্কিভ, সুমি, জাপোরিঝিয়া, দনিপ্রো, পেট্রোভস্ক ও চেরাকাসি অঞ্চলও হামলার শিকার হয়েছে। জীবন বাঁচাতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেয় বাসিন্দারা। পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেনও। রাশিয়ায় ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। এতে বিশ্বের 3য় বৃহত্তম তেল উৎপাদনকারী রাশিয়ায় তৈরি হয়েছে জ্বালানি সংকট। এমনকি ভারত থেকে পেট্রোল আমদানি করতে হচ্ছে মস্কোকে। ইফাতিরা, স্টার নিউজ। দর্শক, ইউক্রেন যুদ্ধের একটি প্রতিবেদন আপনারা দেখছিলেন। কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা রাজ্যে ভ্রমণে যান তিনি। উচ্ছ্বসিত ট্রাম্প বলেন, প্রথমবার বিমানটিতে ভ্রমণ করতে পেরে তিনি খুবই উত্তেজিত। কিন্তু বিতর্ক বেঁধেছে ট্রাম্পের একটি মন্তব্যে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না, অথচ বিমানটি তৈরি করেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এই সংক্রান্ত একটি রিপোর্ট আমরা দেখছিলাম। কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের প্রথম ভ্রমণ। ওয়াশিংটন থেকে নর্থ ডাকোটায় ভ্রমণ করলেন ট্রাম্প। সেখানে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের সম্মানে একটি জাদুঘরের উদ্বোধন করেন তিনি। নতুন এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ঠিক এভাবেই নিজের উচ্ছ্বাস জানালেন ট্রাম্প। এটি হবে প্রথম ফ্লাইট। এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় বাণিজ্যিক বিমান। বোয়িং আমাকে বলেছে এটি এখন পর্যন্ত তাদের তৈরি সেরা বিমান। সত্যি বলতে আমি খুবই উত্তেজিত। এমন কিছু আগে কেউ কখনো দেখেনি। এটা প্রেসিডেন্টের উপযোগী করে তৈরি, মানে নিরাপত্তা, আধুনিক সুযোগ সুবিধা সব। এটা সত্যি অসাধারণ। এটা এমন এক বিমান যা যুক্তরাষ্ট্রের থাকা উচিত। ট্রাম্পের উচ্ছ্বাসও আজকাল যুক্তরাষ্ট্রে বিতর্কের কারণ হয়ে উঠেছে। যেমন কাতারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে উচ্ছ্বাসিত ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না, অথচ বিমানটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রেরই প্রতিষ্ঠান। প্রশ্ন হলো টাকা। বিমানটি তৈরির জন্য কাতার বোয়িংকে $40 কোটি দিয়েছে।
সমালোচকরা বলছেন প্রেসিডেন্ট বোয়িংকে দিয়ে 100 কোটির বিমান বানাচ্ছেন না কেন। বিতর্ক আরও আছে, সেটি হলো নীতি নৈতিকতা সম্পর্কিত। বিলাসবহুল এবং ব্যয়বহুল এই উপহার গ্রহণ করায় প্রেসিডেন্টের নৈতিকতা নিয়ে সমালোচনা চলছে। তবে ট্রাম্প সেটি উড়িয়ে দিয়ে বলছেন এত বড় উপহার প্রত্যাখ্যান করা চরম বোকামি হবে। নতুন আরেক বিতর্ক সামনে এসেছে। শোনা যাচ্ছে নিজের মেয়াদ শেষে ট্রাম্প বিমানটি নিজের প্রেসিডেন্সিয়াল সংরক্ষণাগারে দান করবেন। বোয়িং 747-8 সিরিজের এই বিমানটি বিশ্বসেরা, এতে কোনো বিতর্ক নেই। বিমানটি তৈরি হয়েছিল কাতারের রাজপরিবারের জন্য। ট্রাম্প সেটি উপহার হিসেবে গ্রহণ করার পর এতে কিছু সংস্কার ও সংযোজনে কাজ করা হয়, যেমন প্রতিরক্ষা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এটি এখন এক উড়ন্ত হোয়াইট হাউস। গত মাসে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে উড়োজাহাজ প্রথমবারের মতো উন্মোচন করা হয়। তখনও ট্রাম্প বলেছিলেন এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও ব্যয়বহুল উড়োজাহাজ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। দর্শক, এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।